হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের পাস কোর্সের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের যে প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব, দেখো ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে সম্পর্ক আলোচনা করো। তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকের ক্লাসটা দেখতে পারো, কারণ শেষে আমি তোমাদের ইংলিশে নোটসটা দিয়ে দেব। তাহলে আজকের প্রশ্নের অ্যান্সারটা তোমরা বুঝে নাও। দেখো, ব্রিটেনের শাসন ব্যবস্থার অনুকরণ করে ভারতের সংসদীয় শাসন ব্যবস্থা গৃহীত হয়েছে, তাই এখানে ব্রিটেনের রানীর মতো রাষ্ট্রপ্রধান হিসাবে একজন নাম সর্বস্ব রাষ্ট্রপতি আছেন। তিনি নিয়মতান্ত্রিক শাসক প্রধান। শাসন ব্যবস্থায় প্রকৃত ক্ষমতার অধিকারী হল মন্ত্রিসভা। অবশ্য সংবিধানের ৭৪-এর ১ নম্বর ধারায় বলা হয়েছে, রাষ্ট্রপতিকে সাহায্য ও পরামর্শ দেবার জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি মন্ত্রিসভা থাকবে, কিন্তু বাস্তবে মন্ত্রিসভা প্রকৃত ক্ষমতা ভোগ করে। আবার মন্ত্রিসভার মধ্যমণি হলেন প্রধানমন্ত্রী, তাই প্রধানমন্ত্রী ক্ষমতার মূল উৎস। গ্রিভসের কথায় বলা যায়, সরকার দেশের প্রভু আর প্রধানমন্ত্রী হলো সরকারের প্রভু। সহজভাবে কথাটি বলা হলেও বাস্তবে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সম্পর্ক কিছুটা বিতর্কিত ব্যাপার। প্রথমে যে পয়েন্ট আছে, দেখো রাষ্ট্রপতির প্রাধান্য। যারা মনে করে যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ উপেক্ষা করে কাজ করতে পারে, তারা নিম্নলিখিত যুক্তি দিয়েছে। অর্থাৎ রাষ্ট্রপতিকে যারা বেশি ক্ষমতাবান বলেছে তাদের যুক্তি দেখো। প্রথমত, সংবিধানের ৫৩-র ১ নম্বর ধারায় বলা হয়েছে, কেন্দ্রের শাসন ক্ষমতা রাষ্ট্রপতির হাতে থাকবে। তিনি নিজে বা তার কর্মচারীর মাধ্যমে সেই ক্ষমতা প্রয়োগ করবেন। এই ধারা অনুসারে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ না নিয়ে কাজ করতে পারেন। দ্বিতীয়ত, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন। সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে মন্ত্রী পদে বসানো হলেও রাষ্ট্রপতি বিশেষ অবস্থায় নিজের পছন্দ মতো কাউকে ওই পদে বসাতে পারেন। যেমন রাষ্ট্রপতি সঞ্জীব রেড্ডি বৃহত্তম দলের নেতা জগজ্জীবন রামকে না ডেকে সংখ্যালঘু দলের নেতা চরণ সিংকে ওই পদে বসিয়েছিলেন। তৃতীয়ত, রাষ্ট্রপতি জরুরি আইন জারি করতে বা জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। একথা সত্য, সংবিধানের ৪২ ও ৪৪তম সংশোধনে বলা হয়েছে, রাষ্ট্রপতি মন্ত্রিসভার পরামর্শ অনুযায়ী কাজ করবেন। অর্থাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা না করে তিনি সিদ্ধান্ত নিতে পারবেন না। কিন্তু রাষ্ট্রপতি যদি আলোচনা না করেন বা পরামর্শ উপেক্ষা করেন, তাহলে কি শাস্তি হবে তা যেহেতু বলা নেই, তাই রাষ্ট্রপতি সেই সুযোগ নিয়ে একাই সিদ্ধান্ত নিতে পারেন। অবশ্য সরকার ও তার সংখ্যাগরিষ্ঠ দল তার বিরুদ্ধে অভিযোগ এনে ইমপিচমেন্টের মাধ্যমে বিচার করতে পারে, কিন্তু এটি সহজ কাজ নয়, কারণ সেটি জটিল পদ্ধতি। তাছাড়া সেক্ষেত্রে রাষ্ট্রপতি লোকসভা ভেঙে দিয়ে আত্মরক্ষা করতে পারে। তারপর দেখো প্রধানমন্ত্রীর প্রাধান্য। যারা বলছেন প্রধানমন্ত্রী সবথেকে বেশি ক্ষমতাবান, তারা কি যুক্তি দিচ্ছে, দেখো প্রথমত, সংবিধানের ৪৪তম সংশোধনে বলা হয়েছে, মন্ত্রিসভার লিখিত প্রস্তাব ছাড়া রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করতে পারবেন না। এতে প্রধানমন্ত্রীর প্রাধান্যকে সুনিশ্চিত করা হয়েছে, কারণ তিনি মন্ত্রিসভার প্রধান চালিকা শক্তি। দ্বিতীয় আলোচনা করব, তার আগে যে বিষয়টা বলার আছে, যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক এই নম্বরে যোগাযোগ করতে পারো, 9123005218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। তারপরে কি বলা হচ্ছে, দেখো দ্বিতীয় পয়েন্টে, সংবিধানের প্রস্তাবনায় বলা হয়েছে, ভারত একটি গণতান্ত্রিক দেশ। গণতন্ত্রের নিয়ম হলো, জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই দেশের প্রকৃত শাসক এবং তারা জনগণের কাছে দায়ী থাকবে। প্রধানমন্ত্রী জনগণের দ্বারা নির্বাচিত, রাষ্ট্রপতি তা নন। সুতরাং স্বাভাবিক কারণে প্রধানমন্ত্রীর প্রাধান্য থাকা উচিত। ইংল্যান্ডের রানীর মতো রাষ্ট্রপতিকে গণতন্ত্রের নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রীর পরামর্শ অনুসারে কাজ করতে হবে। তারপরে তৃতীয়ত কি বলা হচ্ছে, রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সংঘাত যদি কোনো সময় চরমে ওঠে, তখন প্রধানমন্ত্রী পদত্যাগ করতে পারেন।
কেন্দ্রের রাষ্ট্রপতির শাসন জাতীয় কোনো ব্যবস্থা নেই। কেন্দ্রের রাষ্ট্রপতি শাসন জাতীয় কোনো ব্যবস্থা নেই। বিরোধিতা বলছে বিরোধীরাও যদি সরকার গঠনে অক্ষম হন তাহলে লোকসভার নির্বাচন করতে হবে। সেই নির্বাচনে যদি প্রধানমন্ত্রীর দল আবার ফিরে আসে তাহলে রাষ্ট্রপতির পক্ষে স্বপদে থাকা অস্বস্তিকর, তখন পদত্যাগ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। স্বভাবতই রাষ্ট্রপতি এই অনিশ্চিত জটিলতার মধ্যে যেতে কখনো চাইবেন না, তাই প্রধানমন্ত্রীকে উপেক্ষা করা তার পক্ষে মোটেও সহজ নয়। তারপর দেখো ভারতীয় রাজনীতিতে সম্পর্কের স্বরূপ। ভারতীয় রাজনীতিতে বিভিন্ন সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সম্পর্ক পর্যালোচনা করলে সম্পর্কের বাস্তব মূল্যায়ন করা সহজ হবে। ডক্টর রাজেন্দ্র প্রসাদ হলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি। প্রথম প্রধানমন্ত্রী হলেন নেহরু। 1960 সালে 28শে নভেম্বর এক শিলান্যাস অনুষ্ঠানে রাজেন্দ্র প্রসাদ বলেন, প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি কাজ করবেন। এমন কথা সংবিধানে কোথাও বলা হয়নি। এ ব্যাপারে তিনি প্রধানমন্ত্রী নেহরুকে একাধিক চিঠি লিখে তার মতামত জানিয়েছিলেন। মতপার্থক্য থাকলেও রাষ্ট্রপতি কখনও নেহরুর সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়েননি। তারপরে কি বলা হচ্ছে, রাষ্ট্রপতি রাধাকৃষ্ণনের সঙ্গে নেহরুর সম্পর্ক প্রথম দিকে ভালো থাকলেও ভারত চীন যুদ্ধের পর সম্পর্ক খারাপ হয়ে যায়। নেহরুর পরে শ্রীমতী গান্ধী প্রধানমন্ত্রী হলে ডক্টর রাধাকৃষ্ণনের সঙ্গে সম্পর্ক ভালো ছিল না। এমনকি জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি শ্রীমতী গান্ধীর সমালোচনা করেন, তবে সেই মতপার্থক্য চরমে ওঠেনি। তারপরে বলা হচ্ছে শ্রীমতী গান্ধীর পর কেন্দ্রে জনতা সরকার আসে। প্রধানমন্ত্রী হন মোরারজি দেশাই। রাষ্ট্রপতি ছিলেন নীলাম সাজ্জিম রেড্ডি। অল্প সময়ের মধ্যে জনতা দলের সংকট দেখা দিলে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ না করে সিদ্ধান্ত নিতে থাকেন। জনতা সরকারের পতন ঘটলে রাষ্ট্রপতি সংখ্যাগরিষ্ঠ দলের জগজ্জীবন রামকে না রেখে সংখ্যালঘু দলের নেতা চরণ সিংকে প্রধানমন্ত্রী পদে বসান, কিন্তু শ্রী সিং জাতির উদ্দেশ্যে বেতার ভাষণ দিতে চাইলে রাষ্ট্রপতি তাকে অনুমতি দেননি। তারপরে বলা হচ্ছে দেখো, রাষ্ট্রপতি শঙ্কর দয়াল শর্মার সঙ্গে প্রধানমন্ত্রীর সম্পর্ক মধুর ছিল না। তার সময়ে বাবরি মসজিদ ভেঙে ফেলা হলে তিনি অসন্তুষ্ট হন এবং প্রধানমন্ত্রীর কাজকর্মের নিন্দা করেন, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এমনকি প্রধানমন্ত্রী নরসিমহা রাও দুটি অর্ডিন্যান্স জারির প্রস্তাবকে অনুমোদন করতে ডক্টর শর্মার কাছে অনুরোধ করলে রাষ্ট্রপতি শর্মা তাতে অসম্মতি জানায়। তারপরে বলা হচ্ছে দেখো, রাষ্ট্রপতি কে আর নারায়ণ কয়েকটি ক্ষেত্রে নিজের বিবেচনা অনুযায়ী কাজ করেন। উত্তরপ্রদেশের বিধানসভায় আস্থা ভোটে জেতার পর বিজেপির দলের মুখ্যমন্ত্রী কল্যাণ সিং এর মন্ত্রিসভাকে ভেঙে দিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করার জন্য প্রধানমন্ত্রী কে গুজরাল এর মন্ত্রিসভা রাষ্ট্রপতিকে সুপারিশ করলে রাষ্ট্রপতি শ্রী নারায়ণ সেই পুনর্বিবেচনার জন্য মন্ত্রিসভার কাছে ফেরত পাঠালে প্রধানমন্ত্রী তার সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয়। এর মাধ্যমে রাষ্ট্রপতি দেখিয়ে দিলেন সংকীর্ণ দলীয় স্বার্থ নয়, সাংবিধানিক স্বার্থ রক্ষা করাই ছিল তার দায়িত্ব। এই দায়িত্ব পালন করতে গিয়ে তিনি 1998 সালে বিহারের মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীর সরকারকে বরখাস্ত করার জন্য প্রধানমন্ত্রী বাজপেয়ীর মন্ত্রিসভায় প্রস্তাব ফেরত পাঠান। আবার 1999 সালে শ্রীমতী জয়ললিতা এর AIADMK দল বাজপেয়ী সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিলে রাষ্ট্রপতি নারায়ণ লোকসভার আস্থা ভোট চাওয়ার জন্য বাজপেয়ীকে বলেন। আস্থা ভোটে বাজপেয়ী পরাজিত হলে পদত্যাগ করেন। গুজরাতে সাম্প্রদায়িক দাঙ্গা বিধ্বস্ত অঞ্চলে পরিদর্শন করার জন্য রাষ্ট্রপতি আব্দুল কামাল ইচ্ছা প্রকাশ করলে বাজপেয়ী সরকার পরোক্ষভাবে অনিচ্ছা জানালেও রাষ্ট্রপতিকে বাধা দিতে পারেনি। এবার আছে মূল্যায়ন। রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর এই সম্পর্ক বিশ্লেষণ করলে দেখা যাবে রাষ্ট্রপতি নিছক জাঁকজমকপূর্ণ সাক্ষী গোপাল নন। ব্রিটেনের শাসন ব্যবস্থায় রানী প্রকৃতপক্ষে নামসর্বস্ব প্রধানমন্ত্রী হলেন সরকারের প্রভু, কিন্তু ভারতে তা নয়। এখানে যদি সরকারের কাজকর্মে বিশৃঙ্খলা দেখা দেয় বা প্রধানমন্ত্রী রাজনৈতিক সংকীর্ণ স্বার্থে কাজ করেন
তাহলে রাষ্ট্রপতি স্ববিবেচনা অনুযায়ী কাজ করবেন, কারণ জাতির কাছে তিনি রাষ্ট্রের প্রধান হিসাবে দায়বদ্ধ। এ ব্যাপারে প্রাক্তন রাষ্ট্রপতি বেঙ্কট রমনের মন্তব্য উল্লেখযোগ্য। এবার ইংলিশ ভার্সনের নোটসটা তোমরা দেখে নাও। এবার তোমরা ইংলিশ ভার্সনের নোটসটা দেখে নাও। তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো নোটসটা দেখে নাও। আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা দেখে নাও এবং তোমরাও চাইলে অ্যাডমিশান নিতে পারো। আর সেক্ষেত্রে তোমরা বেঙ্গলিতে আলোচনা পাবে এবং নোটসটা এভাবে দুটো ভাষায় তোমরা পেয়ে যাবে। দেখো নোটসটা তোমাদের আমি স্ক্রল করে দেখাচ্ছি, দেখে নাও। সম্পূর্ণ নোটসটা তোমরা দেখে নাও এবং তোমাদের সুবিধার্থে তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। দেখো নোটসটা আমি স্ক্রল করে যাচ্ছি, দেখে নাও এবং তোমাদের সুবিধার্থে তোমরা স্ক্রিনশট করে নাও। দেখো সম্পূর্ণ নোটটাই তোমাদের দেখিয়ে দিলাম।